বেশ কিছু বরেণ্য মানুষকে আমরা পেয়েছি শ্রদ্ধেয় সাহিত্যিক জয়ন্ত দী মহাশয়, আমরা পেয়েছি আমাদের নাট্য বন্ধু, নাট্য যোদ্ধা, আমার অনুজ প্রতিম সহকর্মী গম্ভীরা ভট্টাচার্য মহাশয়। আমরা কিঞ্চিত অপেক্ষমান আমাদের আরেক বন্ধুর জন্য, শ্রদ্ধেয় ঋতব্রত ভট্টাচার্যের জন্য। যে কোনো প্রসঙ্গত বলি, ঋতব্রত জানিয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। অ্যাকচুয়ালি এই সেমিনারটাতে আমার ভূমিকা সঞ্চালকের, আর এই সেমিনারে বক্তা দুজন, প্রধান বক্তা ডক্টর ঋতব্রত ভট্টাচার্য। আমরা ফিরে যাই 1780 সাল। গণমাধ্যম আমাদের ভারতবর্ষে এলো কিরকম চেহারা নিয়ে? খবরের কাগজের চেহারা নিয়ে। পূর্ণমাত্রায় খবরের কাগজ তখনও বলা যায় না। নাম হিকিস গেজেট, আর আরেকটি নাম ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার। আমাদের আলোচনার যে দুটো বিষয়, দুটো পিলারের মতো রয়েছে আমাদের কাছে, একটা রেফারেন্স ফ্রেমের মতো রয়েছে আমাদের কাছে, নির্দেশ তন্ত্রের মতো রয়েছে। এক হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, আরেকটা হচ্ছে থিয়েটার। এই দুটোর মধ্যেই কিন্তু আমাদের আবর্তিত হতে হবে, আমাদের আলোচনাটা এর মধ্যেই আবর্তন ঘটাবে। ওই 1780-তে ফিরে যাই, হিকিস গেজেট। দীর্ঘ সময় আমরা এই খবরের কাগজ পেলাম। খবরের কাগজের বিবর্তনের ইতিহাসও বিরাট। 1959-এ ইলেকট্রনিক মিডিয়ার ইনসেপশন হলো ইন্ডিয়াতে, দিল্লিতে। মেকশিফট একটা অফিস করে টেলিভিশন শুরু হলো 1959। কিন্তু আমজনতার হাতে টেলিভিশন এসে পৌঁছেছিল আমাদের ভারতবর্ষে তার অনেক 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 পরে। আমি খালি সূত্র ধরিয়ে দেওয়ার জায়গাগুলো সম্পর্কে বলি। তখন জাস্ট এলো টেলিভিশন, বৈদ্যুতিন মাধ্যম। ইলেকট্রনিক মিডিয়া বলতে আমরা যা বুঝি ওই একটাই ছিল। স্ট্যাটিক মিডিয়া হচ্ছে নিউজপেপার, ডাইনামিক মিডিয়া হলো ইলেকট্রনিক মিডিয়া বা টেলিভিশন। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এবং আজকে রাজ করছে ইলেকট্রনিক মিডিয়া। ভালো মন্দ আমাদের বক্তারা আলোচনা করবেন, কোন কোন জায়গাগুলো, দ্য প্রস অ্যান্ড কনস, খারাপ দিক ভালো দিক, এগুলো নিয়ে, এবং থিয়েটারের সঙ্গে তা কিভাবে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট তা নিয়ে তারা বক্তব্য রাখবেন। আমি শুধু এইটুকু বলি, এই ইলেকট্রনিক মিডিয়াটা আজকেই 2025-এ দাঁড়িয়ে কিন্তু ওই টেলিভিশনে আবদ্ধ নয়। আমরা দেখুন, এই আমি এতক্ষণ এটা ব্যবহার করছিলাম, আপনারাও মাঝে মধ্যে সুযোগে পেলেই বারবার দেখেছেন। সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম, এখানে হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, ফেসবুক রয়েছে, এগুলো কিন্তু সব ওই ইলেকট্রনিক মিডিয়ার মধ্যেই।
রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম, ওভার দ্য টপ প্ল্যাটফর্ম। সেখানে আমরা আজকাল প্রচুর বিনোদনের সামগ্রী পাচ্ছি। কাজে ইলেকট্রনিক মিডিয়াটা আজকে কিন্তু খুব বড় হয়েছে। এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেটা তার ইনক্লুশন ঘটেছে এই ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে। আমাদের প্রথম বক্তা শ্রী গম্ভীরা ভট্টাচার্য। যে সময়কার কথাগুলো বলছো, সেই সময়টা শুধুমাত্র সেগুলো আমাদের পড়া, দেখার তো সৌভাগ্য হয়নি, কারণ তখন আমরা হয়তো জন্মাইনি। তো আমার যেটা মনে হয়েছে যে প্রথম এই থিয়েটারে ইলেকট্রনিক মিডিয়ার প্রভাব, এর যদি উল্টোটাই বলতে হয় যে ইলেকট্রনিক মিডিয়াতে থিয়েটারের প্রভাব, তাহলে কেমন হয়? সবসময় মানে থিয়েটারের ওপরে সবকিছুকে চাপিয়ে দিয়ে এরকম একটা রাজত্ব করা, তো কোথাও কি থিয়েটার রাজত্ব করতে পারবে না ইলেকট্রনিক মিডিয়ার উপরে? পারছে তো, পারছে না এমনটা তো নয়। তোমার কথা ধরে যদি আসি, ধরো যে সময়টাতে তুমি প্রথম সিরিয়ালের শুরু বলছো, নুক্কার যখন থেকে শুরু হচ্ছে, মানে আমাদের ছোটবেলা দিয়ে বলছি, আমাদের নুক্কার দিয়ে তখন আমাদের হাতে কিন্তু প্রিন্ট মিডিয়া অলরেডি এসে গেছে, দেখতে পাচ্ছি আমরা। এবং আমার ছোটবেলাটা যেহেতু ওই যাত্রা দেখে কেটেছে, তো সেই সময়ে যাত্রার কিছু অ্যাডও কিন্তু আমরা ওই পত্রিকার মধ্যে দেখতে পেলাম, যেহেতু বছরে একবার হতো এবং বড়ভাবে একটা অ্যাড দেওয়া হতো যাতে মানুষের চোখ টানে হতে। তো সেইটা আস্তে 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 এখন যদি আমরা দাঁড়িয়ে দেখি, আজকে 2025-এ বাবা জ্যোতিষী সে হাত দেখছে, পা দেখছে, বা কোথায় কোন ফ্ল্যাট বিক্রি হচ্ছে না হচ্ছে, তার সঙ্গে কোণে একটা ছোট্ট মতন থিয়েটারের অ্যাড, যার দাম কম করে হলেও 7 থেকে 8 হাজার টাকা। সেই সময় দাঁড়িয়ে, হ্যাঁ অবশ্যই এটা বলতেই হবে যে ইকোনমির উপরে তো আমাদের সবটা ডিপেন্ড করে আছে। তো সেই সময়ের যা আমাদের অর্থনৈতিক মানে টাকার যা ভ্যালু ছিল, এখন তো দাঁড়িয়ে সেটা অনেকটাই কমেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন হয়তো দামটা কম ছিল, এখন দামটা বেড়ে গেছে। কিন্তু তাই বলে বেড়ে যাওয়ার ফলে এমন একটা জায়গায় দেওয়া হয়েছে যে থিয়েটারকে কিন্তু অলরেডি প্রাপ্ত করে রেখে দেওয়া হচ্ছে। এটা কিন্তু পারলে যে কোনো পত্রিকা একটা কোনো পেজের মধ্যে কোথাও না কোথাও ফ্রন্টে দিতে পারে, ওপরের দিকে তো দেওয়াই যায়। কারণ আমার বাড়িতে একটা পত্রিকা আসছে, যে পত্রিকাটায় আমি জানতে পারছি যে আজকে বা কালকে বা আগামী 1 সপ্তাহে কি কি নাটক রয়েছে। এটাতে অনেকেই কিন্তু দেখে তারপরে থিয়েটারটা দেখতে আসতো, এমন অনেক মানুষজন আছে। তো তারা যখন থিয়েটারের মানে ওই পেজটা যখন পেল, সে প্রথমে খোলা শুরু করলো যারা থিয়েটারের মানুষজন, যারা নাটক দেখেন, এরকম কিছু দর্শক আছেন যারা প্রথমেই খুলে আগে ওই পেজটা দেখে তারা দেখলেন যে আগামী 1 সপ্তাহে এই নাটক রয়েছে, এই দলের শো রয়েছে, এখানে রয়েছে। তো তিনি একটা চিন্তা ভাবনা করলেন যে ঠিক আছে, তাহলে রোববারটা মাংস ভাত খেয়ে দুপুরে বেশ একটু ঘুমিয়ে নিয়ে 4:30টায় বাড়ি থেকে বেরিয়ে 6:30টার একটা নাটক দেখে আসাই যায়। আসতেন, অনেক মানুষ এসেছে। এখন যেটা হয়ে গেছে, এখন মানুষজনকে তো আর মানে সাধারণ দর্শককে তো আর বলে বোঝাতে পারি না আমরা। তারা অনেকেই হয়তো জিজ্ঞাসা করে, কই তোমাদের নাটকের অ্যাড তো এখন আর দেখি না। দাদা দেখেন না সেটা আলাদা বিষয়, আমরা দিয়ে উঠতে পারি না। তার কারণ ওই 8,000 টাকা দেওয়ার পর সোমবারে যদি কোনো অ্যাড যায় আমার মঙ্গলবার বা বুধবারের শোয়ের জন্য, সেই শোটা একদম এমন একটা কোণে চলে যায় যেখানে হাত দেখা পা দেখা বাবার পাশে আমার একটা কোনো নাটকের মানে 1 কলামের একটা ছোট্ট প্রিন্ট সেখানে হয়তো পড়ে রয়েছে। সেই 8,000 টাকা যদি আমার থাকে, আমার দলে লাইটটা হয়ে যাবে, আমার দলের যে ছেলে মেয়েগুলো কাজ করবে তাদের খাওয়াটা হয়ে যাবে। সেখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে সবাই, যার ফলে আমাদের হাতে যে মুহূর্তে এসে মোবাইল পৌঁছলো, তো আমরা সবাই সুবিধা ভোগী, কেউ কম কেউ বেশি।
তো সেই সুবিধাটা আমরা তখন দেখছি যে আমার আজকে 299 রিচার্জ করলে এক মাসে একটা মোটামুটি 1.5 GB করে ডেটা পাচ্ছি, ফ্রি কল পাচ্ছি। তো সেখানে আমি আরো কি কি ফেসিলিটি পাচ্ছি যেটা আগে ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না। এই সমস্ত জায়গাগুলোতে এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক পেয়ে গিয়ে মানুষের সঙ্গে কানেক্ট করাটা খুব সহজ হয়ে গেছে, যে কোনো মানুষের সঙ্গে। মফস্বলে গ্রামের যে মানুষরা এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড চালাতে পারেন না, তাদের একটা মানে বুঝতে পারেন না হয়তো, কিন্তু এখন একটু সার্ভে করে দেখলে দেখা যাবে এক একটা বাড়িতে অন্তত যদি 5 জন মেম্বার হয়, 5 জনের হাতে 5টা অ্যান্ড্রয়েড, আধ খাওয়া আপেল তো আছেই। তো সেই সমস্ত জায়গা থেকে এখন প্রত্যেকের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে মুহূর্তে চলে এসছে, আমার কাছে ওই 8,000 টাকাটা এখন হচ্ছে বিলাসিতা, দেবো না ভাই। বরং আমি পারলে প্রত্যেকটা দিন সকালবেলা এবং রাত্রিবেলা বা দুপুরবেলা যে কোনো সময়ে আমি একটা পিং করতেই পারি যে অমুক দিন আমার একটা নাটক আছে, দেখতে আসবেন, অমুক দিন আমার একটা কাজ আছে, দেখতে আসবেন। যার প্রচার মাধ্যমটা আমি অনেকটা বড় পাচ্ছি, তাহলে তো আমার সুবিধে হচ্ছে সেটা যে আমি যে কাজটা করতে চাইছি সেই কাজটা কতটা তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছতে পারছি। এবং এটা তো ঠিক যে প্রিন্ট মিডিয়ায় আমরা অ্যাড দিলেও সেই অ্যাডটা যে প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন দেখেন তেমনটাও নয়। বরং আজকে আমার হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দিয়ে রাখলে আমার যদি ফোন লিস্টে 1,500 মানুষজন থাকেন, তো সেই 1,500 মানুষজন একবার না একবার ওখানে গিয়ে ঢুকে দেখবে। এরকম যদি মানে এখন যে হারে দল বেড়েছে, এবং এটাও সঠিক, মানে এই পয়েন্টটাতেও যদি আসা যায় যে একটু আগে দাদা বললেন যে খুব ভালো একজন গুরু দরকার থিয়েটার যাপনের জন্য, মানে কথার পিঠে কথা বাড়ে। ওই যে আগেই বললাম আমি কিন্তু খুব ভালো বক্তা নই, মানে কোনো কথা শুনে যদি মনে হয় যে এই কথাটা ভুল হলো, সঙ্গে সঙ্গে প্লিজ একটু বলে দেবেন, কারণ হতেই পারে আমিও ওই যারা সার্টিফিকেট নিল শিক্ষার্থী, আমিও সেরকমই একজন মানুষ, আমিও এখন শিখে যাচ্ছি। আমিও ওই নর্তমদার মতন ওই জায়গাটায় গিয়ে হয়তো পৌঁছতে পারিনি, বা জয়ন্তদা প্রেমাঞ্জনদার মতন ওই জায়গাটায় গিয়ে পৌঁছতে পারিনি। শিক্ষাটাই যেহেতু এখনো পর্যন্ত চলছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি যে এই যে থিয়েটার যাপনের যে জায়গা, মানে গুরুগুলো কমছে। আমি সবটা নিয়ে বলছি, শুধুমাত্র থিয়েটারের ইলেকট্রনিক মিডিয়ার প্রভাব এই একটা পয়েন্টের মধ্যে যদি না থেকে যদি একটু বিস্তৃত করা যায় আর কি। কারণ একটা পয়েন্টে থাকলে তার ভালো দিক খারাপ দিক দুটো দিকই আছে। ভালো দিক একটা যেটা আমাদের হাতে হাতে এখন চলে এসছে, যেটা নিয়ে বললাম ফোন, সেটার জন্য আমরা সবার কাছে কানেক্ট করতে পারছি, এটা তো একটা ভালো দিক রয়েছে। তার খারাপ দিকও রয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। তো সেটা হচ্ছে যে আমাদের কাছে এখন কিন্তু গুরুর অভাব রয়েছে। কিরকম গুরুর অভাব রয়েছে, যে ধরুন কালকে নর্তমদা যে ওয়ার্কশপটা এখানে করলো এবং এখানে যে সার্টিফিকেট যারা পেল, তাদের মনোবাসনা হয়তো এটা হতেই পারে, সবার নয়, 1-2 জনের মনোবাসনা কিন্তু হতেই পারে যে আমি এখান থেকে এই যে ওয়ার্কশপটা করলাম তার মানে কিন্তু আমি সবটা জেনে গেলাম, এবং আমার লক্ষ্যটা হচ্ছে অভিনয়, এবং আমি অভিনয়টা কোথায় করব, আমার লক্ষ্যটা হচ্ছে সিরিয়াল বা সিনেমা। আমি খারাপ বলছি না, ওটাও অভিনয়। তো সে কালকে এখানে একটা ওয়ার্কশপ করার পর নর্তমদা একটা কাজ করলো, একটা থিয়েটারের কাজ করলো, যে কাজটার শো হলো, বেশ কিছু মানুষজন দেখতে এলো, এবং সেই ছেলেটি নতুন হওয়ার পর নর্তমদা দেখলো যে একজনের জায়গা ফাঁকা রয়েছে, তাকে উঠিয়ে তাকে দিয়ে অভিনয়টা করালো। একাডেমি বা যে কোনো মঞ্চে একটা শো হওয়ার পরে কিছু মানুষ দেখতে এসে সেই ছেলেটিকে এসে পিঠটা চাপড়ে দিয়ে বললেন কি ভালো করেছিস, ব্যাস সঙ্গে সঙ্গে পুষ্পা কাঁদ বেড়ে গেল। তো এই যে অবস্থাটা হলো, এবং সে কিন্তু পরের 2 দিন পর নর্তমদা যখন আবার তাকে পরের শোয়ের জন্য বললো, বা সে কিন্তু আস্তে আস্তে দেরি করা শুরু করছে, দলে এসে সেটটা ধরবে না, কারণ আমার ব্যাপার আছে ভাই, আমি অভিনয় করি, বাড়ির লোকজন দেখে গেছে, পাড়াতে একটু নাম হয়েছে, আর ছেলে কিন্তু অভিনয় করছে, ব্যাপার আছে, ভালো ভাই লেগে থাক, হয়ে যাবে। তো সে পরে একটা টাইমে গিয়ে কোথাও না কোথাও থেকে একটা সুযোগ পেল, মিডিয়াতে গিয়ে কাজ করলো। কাজ করার পরে তার বাড়ির কারণটা হচ্ছে যে মিডিয়া যেহেতু এখন বাড়িতে বাড়িতে, একটা মুখ দেখা গেল এবং সে কিন্তু রাতারাতি ফেমাস হল। থিয়েটারের হয়তো প্রত্যেকটা হল ক্যাপাসিটি যদি আমি 1200 ধরি, 1200 তো আমাদের প্রত্যেকদিন ফুল হয় না,
খুব বেশি হলে 200, 250, 300, 500, কোনো কোনো শোতে হয়তো 1200। তো সেই 1200 দর্শকের মধ্যে যদি 500 দর্শক এসে একটা থিয়েটার শো দেখলো, আর যদি আমার 1 কোটি মানুষ সন্ধ্যেবেলায় প্রত্যেকদিন ওই টিভিটা চালিয়ে যদি একটা ফেস দেখতে পায়, বেশি করে আমার পাড়ার লোকজন যে মুহূর্তে দেখতে পেলো, পরের দিন সকালবেলা থেকে ভাই তোকে টিভিতে দেখলাম খুব ভালো লাগছে, কিন্তু ব্যাস নর্তনদা পরের দিন ফোন করলো, ভাই শো আছে রে আসবি? না দাদা আমার তো শুটিং রয়েছে, আসলে আমি তো যেতে পারবো না, একটু ব্যস্ত রয়েছি, তো দেখছি, আমি ব্যাপারটা দেখছি, হয়ে গেল। তাহলে আলটিমেট থিয়েটারের উপরে এসে কিন্তু মিডিয়ার প্রভাবটাই পড়লো। আমি একটুখানি ইয়েকে বলবো, গম্ভীরাকে অনুরোধ করব যে আমরা আবার আসবো তোমার কাছে। একদম একদম একদম। আমরা একটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর ঋতব্রত ভট্টাচার্য। আমরা একটু ঋতব্রত ভট্টাচার্যর কাছে যাব। আমি যারা আমাদের এই প্রজন্মের একেবারে সাম্প্রতিক প্রজন্মের তরুণ তরুণী যারা রয়েছেন তাদের জন্য একটু বলি, বাকিরা ঋতব্রত ভট্টাচার্যকে চেনেন। ডক্টর ঋতব্রত ভট্টাচার্য প্রখ্যাত সাংবাদিক, সঞ্চালক ও চিত্র পরিচালক। টিনটিন, হার্জের লেখা টিনটিন, ছোটবেলা থেকে আমরা যে বই পড়েছি, গিদা মপাসা, অ্যালবের কামু দ্বারা বিশেষভাবে প্রভাবিত। আমার ব্যক্তিগত কথা বলে ফেলি, এই লোক সামলাতে পারছি। ওর হোস্টেজে FIR বেঙ্গল নামে একটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনেতা হিসেবে কাজ করার সৌভাগ্য ঘটে আমার। ঋতব্রত ফিল্মের ফর্ম ও কন্টেন্ট নিয়ে আজও গবেষণারত। ওর নির্দেশিত ছবিগুলো হলো অভিশপ্ত নাইটি, ওয়াচমেকার, শেষ চিঠি ও সন্ধে নামার আগে। এই ওর সম্পর্কে একটি নাতি দীর্ঘ আলেখ্য।